আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আমি সাদাত হাবিব বিষয়ে তো আপনাদের সাথে রয়েছি। দর্শক, এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হক। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। মাজিদুল হক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের আয়োজনে। শুরুটা করতে চাই গণমাধ্যমের আসা কিছু সংবাদের উপর ভিত্তি করে। যে সংবাদটি হচ্ছে যে আমরা বেশ কিছু ব্যাংকের রিপোর্ট কার্ড পেয়েছি এবং সেখানে আমরা অনেক ব্যাংকে যেমন মুনাফাই দেখেছি, অনেক ব্যাংকে আমরা লসে থাকতে দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, যেসব ব্যাংক লসে ছিল তাদের একটা বিশাল অংশই আগে খুব মুনাফাই ছিল এরকম ধরনের ধারণায় আমরা জেনে এসেছি, কিন্তু গত 1.5 বছরে 2 বছরে এই ব্যাংকগুলো লসের দিকে পড়েছে এবং এদের অনেকের মালিকই জেলে রয়েছেন বা পলাতক রয়েছেন। কিভাবে বিশ্লেষণ করবেন এই মুহূর্তের ব্যাংকিং ব্যবস্থাকে? জি দেখুন, যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা হচ্ছে যে এখন বিশ্বের ভিতরে একটা অন্যতম একটা আলোচিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশে খেলাপি ঋণ দিক থেকে বাংলাদেশ চতুর্থতম অবস্থানে আছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং খাত খুব নাজুক অবস্থায় পড়ে আছে, গভীর সংকটে পড়ে আছে। এখন নতুন সরকার আসলো, নতুন সরকারের কাছে কিন্তু একটা প্রত্যাশা ছিল যে ব্যাংক রেজুলেশন আইন ব্যাংক সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। অনেক হ্যাঁ, অনেক ধারা উপধারা আছে, এটা এটা গুড সাইড, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু কিছু ধারা উপধারা তো পরিবর্তন করা হয়েছে, যেটা জনমনে আতঙ্ক বিরাজ করছে। আরেকটা বিষয় হলো, দেখেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সব থেকে বড় বিষয় হলো যে সেটা হচ্ছে যে আমার যে মাদার ল রয়েছে ব্যাংক কোম্পানি আইন, সে ব্যাংক কোম্পানি আইন এমন ভাবে পরিবর্তন করা হয়েছে, পরিমার্জন করা হয়েছে, সেখানে মানে পরিবর্তন করার জন্য আমরা ইনকারেজ করেছি। সুতরাং আমার মাদার ল যেটা, আইন যেটা, সেই আইন বলছে যে আপনি একটা ব্যাংকটাকে আপনি পরিবর্তন করেন এবং পরিবর্তন করে ব্যাংকটাকে আপনি আস্তে আস্তে নিস্তেজ হওয়ার একটা সম্ভাবনা রয়ে যায়। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সময় সংস্কার কমিশন হয়েছে, বিশ্ব ব্যাংকের ফান্ডিং এ অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে, সংস্কার হয়েছে। কিন্তু বাংলাদেশে সব থেকে দুঃখজনক এবং একটা অভিশাপ যে ব্যাংকিং খাতের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাত সামনের দিকে কোনোভাবেই আপনাকে এগিয়ে যেতে পারছে না। এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং খাত কিন্তু আপনার 30টা ব্যাংকের কাছাকাছি কিন্তু আপনার মূলধন সংকটে রয়েছে। এখন আপনার যদি 2 ডজন ব্যাংকের কাছাকাছি মূলধন সংকটে থাকে, তাহলে তো তারা প্রফিট করতে পারবে না, তারা তো বিনিয়োগ করতে পারছে না। সুতরাং ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারছে না। অর্থনীতি তো চেয়ে রয়েছে, অর্থনীতি গতিশীল হওয়ার জন্য কিন্তু ব্যাংকের দিকে চেয়ে থাকে, যে ব্যাংক ফাইন্যান্সিং সাপোর্টটা অর্থনীতির জন্য খুব দরকার, কিন্তু ব্যাংক সেটা ইনক্যাপাবল হয়ে গেছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে অর্থনৈতিক গতিশীলতা আনার জন্য আপনার ব্যাংকিং খাতকে কিন্তু প্রথমেই ঠিক করতে হবে। আর ব্যাংকিং খাত যদি আপনি সুশাসন নিশ্চিত করতে না পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই আরো সামনের দিনে আরো কিছু ব্যাংক কিন্তু আরো নাজুক অবস্থায় পড়বে। আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই যে খেলাপি ঋণ নিয়ে কিন্তু কোনো সরকারের কিন্তু কোনো ধরনের কোনো খুব মানে একটা কম্প্রিহেন্সিভ যে একটা প্ল্যান, সেই প্ল্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। খেলাপি ঋণ আপনাকে তো উদ্ধার করতে হবে, কারণ খেলাপি ঋণ যে ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে যায়, যে ব্যাংকে 50%, 60% উপরে খেলাপি রয়েছে, সেই ব্যাংকটা তো ক্যান্সার আক্রান্ত হয়েছে। ক্যান্সার আক্রান্ত হলে তো আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিনে 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 সব নষ্ট হয়ে যায়, তাই না? সুতরাং ব্যাংকগুলো যেটা, যে ক্যান্সার আক্রান্ত যে ব্যাংকগুলো আপনার খেলাপি আক্রান্ত যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলো দিনে দিনে কিন্তু এখন অসুস্থ হয়ে যাচ্ছে, এখন অর্থনীতিতে তাদের কোনো অবদান রাখতে পারছে না। তাহলে আমার খেলাপি ঋণ উদ্ধার করার জন্য সরকার, আপনার অন্তর্বর্তী সরকার সেটা করেছিল, একটা পলিসি করেছিল, সেটা হচ্ছে যে আপনার যে সেই পলিসির নামটা হচ্ছে যে আপনার খেলাপি ঋণ উদ্ধার করার জন্য যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু সেই এখন আলোচনার ভিতরে নেই। কেন? আমি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুব দ্রুত বিল্ড আপ করতে পারি, আমি অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর পদ্ধতিতে আমি ঋণ আদায় করতে পারি, আমি অর্থঋণ আদালতের মাধ্যম দিয়ে যদি আমি ঋণ প্রক্রিয়া যদি আমি আদায় করতে যাই, ঋণ যদি আদায় করতে যাই, এই প্রক্রিয়াটা অনেক জটিল এবং সময় সাপেক্ষ এবং স্টে অর্ডার নিয়ে ফেলায় মানুষ। সুতরাং আমি এডিআর কনসেপ্ট চালু করি, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন কনসেপ্ট চালু করে দ্রুত এই ঋণগুলো আমি উদ্ধার করার চেষ্টা করি। আরেকটা কথা হলো যে বাংলাদেশের যে ঋণগুলো এখন নেওয়া হচ্ছে, যে ঋণগুলো দেওয়া হয়েছে, সেই ঋণগুলো উদ্ধারের প্রচেষ্টাটা কি, সেই কর্মকৌশল কি, সেই কর্মকৌশল কিন্তু আমি নতুন সরকারের মাঝেও দেখছি না। আমরা দিনে দিনে যেটা করছি, সেটা হচ্ছে যে যারা খেলাপি হয়েছে, মানে খেলাপিদেরকে আমরা পুরস্কার দেওয়ার, অ্যাওয়ার্ড দেওয়ার
জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি বারবার, পলিসি সাপোর্ট দিয়ে আমরা বারবার অ্যারেঞ্জমেন্ট করছি, কিন্তু এই টাকাগুলো তো রাষ্ট্রের টাকা, এই টাকাগুলো তো আপনার ট্যাক্স পেয়ারদের টাকা, সুতরাং এই টাকাগুলো তো আপনার ঋণ করে আনা। সুতরাং তাহলে আমি খেলাপি ঋণ যদি আমি উদ্ধার করতে না পারি, তাহলে জি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে না, রাষ্ট্রের টাকা জি অপচয় হয়ে গেল, ট্যাক্স পেয়ারদের মানি অপচয় হয়ে গেল, তাহলে অর্থনীতি সামনের দিনে একটা সংকটে পড়ে যাবে। সুতরাং খেলাপি ঋণ জি উদ্ধারে সরকারকে সফল করতে হবে। জি জি মাজিদুল হক, আপনি খুব সুন্দর করে অনেকগুলো বিষয় সামনে এনেছেন খেলাপি ঋণ সহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক আরো সময় দিতে চায়, মানে সরকার, বাংলাদেশ ব্যাংক তো না, বেসিক্যালি সরকার পুনঃতফসিলের আরো সুযোগ দিতে চায়, জুন জুন পর্যন্ত সময় বাড়াতে চায়। আবার অর্থমন্ত্রী এটাও বলেছেন যে ব্যাংকগুলোকে ঠিকঠাক করতে, ওনার ভাষায় যে সাইজ করতে, উনি যে ভাষায় বলেছেন নতুন আইন করার প্রয়োজন হতে পারে। আপনি যদি নতুন আইন হয়, মানে ব্যাংক প্রভিশন অ্যাক্টের বাইরে যে বা ব্যাংক নীতিমালার বাইরে যে, এবং সেটি যদি এক ধরনের সাম্যাবস্থা আনে, আবার এদিকে জুন পর্যন্ত খেলাপি ঋণদের সুযোগ দেওয়া, আপনি বলছিলেন খেলাপি ঋণকারীদেরকে আমরা ট্রফি দিচ্ছি, পুরস্কার করছি, এই যে দ্বান্দ্বিক অবস্থা, এই দ্বান্দ্বিক অবস্থাকে কিভাবে ব্যাখ্যা করেন? দেখেন যে আমরা যখন করোনা ভাইরাস হয়েছিল তখন কি সরকার কিন্তু আপনার 23টা স্টিমুলাস প্যাকেজ কিন্তু ঘোষণা করেছিল। এখন সরকার ঠিকই আপনাকে সাপোর্ট দিয়েছে, পলিসি সাপোর্ট ওই সময় দিয়েছিল, কিন্তু সেই টাকা পয়সা নিয়ে কিন্তু ওই আপনার সেই টাকা পয়সা সরকারের যে দেওয়া টাকা যে প্রণোদনা, সেটা কিন্তু আপনার মানে সব জায়গাতেই কিন্তু উৎপাদনশীল খাতে কিন্তু আপনার ব্যয় হয় নাই, এটা অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়েছে, এটা পাচারও হয়েছে, তাই না? ওই ধরনের এভিডেন্স কিন্তু আছে। এখন সরকার বলছে যে ব্যাংকগুলো ঠিকঠাক করার, ব্যাংকগুলো আপনি ব্যালেন্স শিটও আপনাকে ঠিক করতে হবে, যে ব্যাংকগুলো পড়ে গেছে আপনার আজকে যে 2 ডজন 3 ডজন আপনার 24টা ব্যাংকের ব্যালেন্স শিট তো আপনাকে ঠিক করার জন্য, কমফোর্ট লেভেলে আনার জন্য এটা তো 5-10 বছরের বিষয়। আপনি আমরা যে 5টা ব্যাংক যে একীভূতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো, তাহলে ব্যাংকগুলো একীভূতকরণ করার সিদ্ধান্ত যখন গ্রহণ করা হলো, আবার মাঝপথে আবার কিন্তু ফিরে আসা হলো, সরকার 20,000 কোটি টাকা দিল। তাহলে আমার কথা হলো যে ব্যাংকগুলোকে সরকার কি অর্থমন্ত্রী যেটা বলেছে সেটার সাথে যদি আমি সুর মিলাই বলি, সেটা হচ্ছে যে এই অর্থমন্ত্রী তো আপনার নির্বাচনের আগে আপনার অঙ্গীকার করেছিল যে যখন ক্ষমতায় আসলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যাংক বিভাগটা বন্ধ করে দিবে। এখনো কি কোনো এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয় অর্থমন্ত্রী? করে নাই। অর্থমন্ত্রী তো আপনার ব্যাংক খাত ঠিক করতে চাচ্ছে। আমরা কি ব্যাংক কোম্পানি আইন অ্যামেন্ডমেন্ট করার কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছি? এখনো পর্যন্ত নিইনি। আমরা কি বাংলাদেশ ব্যাংক অর্ডার অ্যামেন্ডমেন্ট করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছি? এখনো পর্যন্ত নিচ্ছি না। সুতরাং একটা দেশের কেন্দ্র ব্যাংক রেগুলেটর এখনো রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের আপনার তদারকি করতে পারে না, তাই না? জি অডিট ইন্সপেকশন। জি জি মাজিদুল হক, আমরা আরেকটু বিষয় যেতে চাই। ব্যাংকিং এর এই বিষয়টি যখন কথা আসলো, স্বাভাবিকভাবে ইনফ্লেশন রেটের কথা আসবে। এপ্রিলে আমাদের ইনফ্লেশন বেড়েছে, ব্যবসায়ীরা বলছেন সুদের হার কমাতে হয়। আমাদের একটা সাধারণ ধারণা হচ্ছে যে সুদের হার ইনফ্লেশনের সাথে আমরা একটা সুদকে মিলিয়ে সেই হিসেব করি যে ইনফ্লেশনের নিচে যাতে সুদের হার না আসে। এটা আমরা গত কয়েক বছর ধরে টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। এখন ব্যবসায়ীরা পরামর্শ দিচ্ছেন সুদের হার কমাইতে, তারা তাহলে কিছু টাকাও নিতে পারবেন। আবার বাজারে যদি আমি দেখি, হাওড়ে ধান নষ্ট হচ্ছে, কিন্তু দাম বেড়েছে চালের না, দাম বেড়েছে কাঁচামরিচের, এইটা ওইটা অন্য অনেক কিছুর। সুতরাং এই যে ইনফ্লেশন এবং সুদের হার ব্যবসায়ীদের কমানোর দাবি, এটাকে কিভাবে দেখছেন? দেখেন যে বাংলাদেশের 2026 সাথে 7 বছরের যে জাতীয় বাজেট ঘোষণা হতে যাচ্ছে, সব থেকে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সরকারের। কারণ সরকার যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু এখন যে 6 কোটি মানুষ দরিদ্র আছে, আরো 3 কোটি মানুষ বেশি দরিদ্র হয়ে যাবে। সুতরাং আপনার একটা দেশের অর্ধেক মানুষ যদি দারিদ্র সীমার নিচে অবস্থান করে, একটা দেশের অর্ধেক মানুষ যদি অপুষ্টিতে ভোগে উচ্চ মূল্যস্ফীতির কারণে, সে দেশের অর্থনীতি তো সামনের দিকে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এখন যে পলিসি রেট আছে, আমাদেরকে খুব শক্ত মনিটারি পলিসি, খুব কঠোর মুদ্রানীতির ভিতরে এখনো পর্যন্ত থাকতে হবে। একটা দেশের অর্থনীতিতে আপনার একটা বিজনেস রান করার থেকে আমার মূল্যস্ফীতি কন্ট্রোল করাটা অনেক প্রয়োজন। হ্যাঁ, আমি জানি বিজনেস রান করলে কর্মসংস্থান হবে, কিন্তু কর্মসংস্থান হয়ে লাভ কি? ওই পিপল গুলো তো দারিদ্র সীমার নিচে অবস্থান করবে। সুতরাং মূল্যস্ফীতি এবং বাংলাদেশের অর্থনীতিতে কি হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি এবং নিম্ন অর্থনৈতিক গ্রোথ চলছে, না নিম্ন প্রবৃদ্ধি চলছে। সুতরাং হয়ে পড়ে আছে। সরকার যেটা সামনের দিনে করতে হবে, যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা সরকারের সব থেকে গুরুত্ব দিতে হবে, না হলে। মাজিদুল, আপনি খুব সুন্দর একটা তথ্য আপনি আগেও বলেছিলেন, এই জন্য আমি জিনিসটা কোট করতে চাই সাধারণ মানুষের বোঝার জন্য, যদি এই মূল্যস্ফীতি যদি ধরে রাখতে না পারে, 3 কোটি মানুষ আরো বেশি অতি দরিদ্র হবেন। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ব্যাখ্যাটা যদি একটু সাধারণ মানুষকে বুঝায় বলতেন, যে তারা আসলে, তাহলে বোঝা যেত ফ্যাক্টটা আসলে কোথায় কি হচ্ছে।
দেখেন যে বাংলাদেশের অতি সম্প্রতি আপনার মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, তাহলে মূল্যস্ফীতি বেড়ে গেছে। মানুষের যে আয়, সে আয় দিয়ে সে ব্যয় করতে পারছে না, তাই আয়ের থেকে ব্যয় বেশি, এতে মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। আরেকটা বিষয় হলো যে বাংলা যে হাওড়ে যে আজকে মানে ধান উৎপাদন ক্ষতি হলো, আপনার 70% কাছাকাছি ধান উৎপাদন কিন্তু ক্ষতি হয়ে গেছে। তাহলে এই মৌসুমটা কিন্তু আপনার টোটাল আপনার চালের চাহিদার এটা 54% কিন্তু প্রোভাইড করে। সুতরাং আপনার আমি বলবো যে তার 54% যদি প্রোভাইড করে, তাহলে কিন্তু আপনার 40% ধান নষ্ট হয়ে গেছে। তাহলে এটা চাহিদা এবং যোগানের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা যদি সরকার যদি এটাকে অ্যাড্রেস করতে না পারে, সমাধান করতে না পারে, তাহলে তো মূল্যস্ফীতি বেড়ে যাবে। আরেকটা বিষয় হলো যে দেখেন যে বাংলাদেশে দিনে দিনে যেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যে সিন্ডিকেট ডেভেলপ হচ্ছেই, এবং রাজনৈতিক সরকার যখনই আসে তখনই কিন্তু আসলে সিন্ডিকেটটা কিন্তু আসলে খুব উঠে পড়ে লাগে একটা বাজার কন্ট্রোল করার জন্য। বাংলাদেশের বাজারগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, মানে একজন বিক্রেতা 10,000 মানুষের কাছে বিক্রি করছে, কিন্তু বিক্রেতা হতে হবে যে আরো বেশি, বিক্রেতা হতে হবে 1,000 জন বিক্রেতা হতে হবে। কারণ বাজারে কিন্তু হঠাৎ করে কুমিল্লার একটা ব্যবসায়ী কিন্তু ঢুকতে পারতেছে না। সুতরাং যদি আমি কুমিল্লা এবং কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুরের ব্যবসায়ীদেরকে আমি কারণ বাজারে অবাধে ব্যবসা করতে দিই, তাহলে কিন্তু আমার প্রাইস কমাতে বাধ্য, কারণ সেখানে জি। কম্পিটিশন বিরাজ করবে। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে সামনের দিনে যে মূল্যস্ফীতি বাড়বে সেটা বলাই যাচ্ছে, এবং সামনের দিনে আপনার যে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে সেটা বলা যাচ্ছে, কারণ আপনার বিশ্বব্যাংকও কিন্তু বলেছে যে এবছর দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ মাজেদুল হক। আমাদের কাছে আরো দুটো স্পেসিফিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নে যাবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে আমাকে। বিরতির জন্য একটু সময় নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবার স্বাগত একুশে বিদ্যাসের সঙ্গে আছে আমি সারাত হয়ে বিষয়ত। দর্শক, বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হকের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিদ্যাসের অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় ফিরতে চাই। অর্থনীতিবিদ মাজেদুল হক নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাজেদুল হক, এবার আপনার কাছে খুব দ্রুত করে আমি 3টা প্রশ্ন করব। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, অতি সম্প্রতি একজন ভ্যাট কর্মকর্তাকে আমরা আক্রমণ হতে দেখেছি ঢাকার বাইরে বাঞ্ছারামপুরে, এবং ন্যাশনাল রেভিনিউ বোর্ড তারা আসলে তাদের পরিসর বাড়াতে চায়। আমরা সকালবেলা ব্যবসায়ী প্রতিনিধির সাথে কথা বলেছি এবং আপনার সাথেও কথা বলেছি, এবং ব্যবসায়ী প্রতিনিধিরা জানিয়েছেন যে তারা এক ধরনের ভীতির মধ্যে আছেন যে এনবিআর মানেই হয়রানি, এনবিআর মানেই পুরনো ফাইল টেনে একটা প্যাকেজ নিয়ে সুবিধা নেওয়া, অর্থনৈতিক সুবিধা নেওয়া। এই যে বিশাল টার্গেট হচ্ছে, সামনের বাজেটেও তাদের টার্গেট আরো বাড়বে, কিন্তু তাদের ইমেজের এই অবস্থা, কি মনে করেন যে এই বছরের টার্গেট কিভাবে এনবিআর অ্যাচিভ করবে, বা সামনের বছরের টার্গেটেরই বা কি হবে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে সরকার যেভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াচ্ছে, খাত বাড়াচ্ছে, সেই হিসেবে কিন্তু আপনার রাজস্ব আহরণ করতে পারবে কিনা সেটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং এই চাপটা কিন্তু আপনার জাতীয় রাজস্ব বোর্ডের উপরে রয়েছে। এখন বিষয়টা হলো যে দেখেন যে বাংলাদেশে যেটা হয় যে সেটা হচ্ছে যে যখনই অডিট ইন্সপেকশনে যাই, অডিট ইন্সপেকশন মানেই ট্যাক্স পেয়ারদের কাছে একটা কিন্তু অনেক বড় একটা ভীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশে এটা কিন্তু ভিয়েতনামে নাই। ভিয়েতনামে অডিট ইন্সপেকশন গুলো কিন্তু খুব লিবারেল ওয়েতে, খুব বন্ধুত্বপূর্ণ ভাবে কিন্তু এটা কমপ্লিট হয়। এটা ভারতেও হয়, ঠিক আছে? তাহলে বাংলাদেশে যখন অডিট ইন্সপেকশন যায়, সেই অডিট ইন্সপেকশনকে কেন্দ্র করে অর্থনৈতিক সুবিধা তো সেটা তো যুগ যুগ চলে আসতেছে। এরপরেও যেটা হচ্ছে যে নানাভাবে তাকে কিন্তু আসলে হয়রানি করা হচ্ছে ট্যাক্স পেয়ারদের। সুতরাং পরবর্তী বছরে সে আর ট্যাক্স দিতে চাচ্ছে না। এই এই ট্রেডিশন থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, আমরা ভ্যাট ফাঁকি যারা দিচ্ছে সেটা আমরা জানি, আমরা ট্যাক্স ফাঁকি দিচ্ছে জানি। এখন লক্ষ্য পূরণ করার জন্য হয়তো ফিল্ড পর্যায়ে যেতে হচ্ছে, কিন্তু ফিল্ড পর্যায়ে গেলে তো হবে না, সেখানে তো আপনাকে পর্যাপ্ত নিরাপত্তা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। কারণ আপনি যখন ফিল্ড পর্যায়ে যাবেন তখন কিন্তু আপনার অধিকাংশই তো আপনার ভ্যাট ফাঁকি দেওয়া মানুষ, অধিকাংশই দোকানে আপনার টিন নাই, অধিকাংশই তারা কর দিচ্ছে না। সুতরাং তারা কিন্তু আপনার মানে একত্রিত হয়েই কিন্তু আসলে এটাকে আক্রমণ করবে রাজস্ব কর্মকর্তার উপরে। সুতরাং রাজস্ব কর্মকর্তা শুধু ফিল্ডে গেলে হবে না, পর্যাপ্ত নিরাপত্তা নিয়েই তাকে যেতে হবে। যেরকম আপনার ইউনো যেখানে যাক না কেন, সে কিন্তু আসলে আপনার অফিসার ইনচার্জকে সাথে করে নিয়ে যায়। সুতরাং এই ধরনের কৌশল গ্রহণ করতে হবে। তবে যে এই কথাটা আবার বলি যে বাংলাদেশে যে আপনার কর রাজস্ব আহরণ এটা কিন্তু জোরপূর্বক হয় না, এটা অডিট ইন্সপেকশন খুব শক্ত করে অডিট ইন্সপেকশন করে কখনো আপনার কর জিডিপি অনুপাত কিন্তু বাড়ানো যায় না, কর রাজস্ব আহরণ বাড়ানো যায় না। পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে কর জিডিপি অনুপাত বাড়িয়েছে তারা কিন্তু ট্যাক্স পেয়ারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় ছিল, তারা কিন্তু কখনো নাজায়েল করে নাই ট্যাক্স পেয়ারদেরকে।
জি, এবার একটু পরের প্রশ্ন যেতে চাই। আমরা এটা নিয়ে কথা বললাম, এই যে ব্যাংকিং খাতের কথা আমরা শুরু করলাম, এনবিআর রাজস্ব আদায়ের পরিস্থিতি আমরা যখন আলোচনা করছি, এই বাস্তবতা সরকার জানে। সরকার যে জানে না বা সরকার এই বিষয়টি মানছেন না, এইটা আসলে মানা খুব কঠিন ব্যাপার, কারণ অনেক বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং আমলারা তাদের সাথে জড়িত রয়েছে। কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে এনবিআর এর টার্গেট বাড়ানো হবে, করা জাল এইভাবে করেই বাড়ানো হবে, তাদের যে কার্যক্রম এভাবে করেই বাড়ানো হবে। সুতরাং এই যে এভাবে যদি সে বাড়ায়, সে কি ভবিষ্যতে ওয়ার্ল্ড ব্যাংক বা জাইকার যে ধরনের বিনিয়োগে সে আশা করছে, ওর বিদেশি বিনিয়োগে যে সে আশাবাদ রাখছে, সেদিকে কি আসলেই আমরা সেরকম বিনিয়োগ ভবিষ্যতে দেখতে পারছি নিকট ভবিষ্যতে? জি দেখুন, যে বাংলাদেশের যে বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত সংকটের ভিতরে পড়ে আছে, বিনিয়োগ পরিস্থিতি, বিনিয়োগ প্রবাহ, এটার কেন হচ্ছে না? একটা অন্যতম কারণ হচ্ছে যে যে আমার যে কোয়ার যে আমার যে কোয়ার নীতি রয়েছে, সেই কোয়ার নীতিটা কিন্তু আসলে তাদের ফেভারেবল হচ্ছে না, বিনিয়োগকারীদের ফেভারেবল হচ্ছে না। আপনার যদি আমরা আজকে বলছি যে আমরা কর অব্যাহতি আমরা দিব না, কিন্তু আপনার 100টা অর্থনৈতিক জোন করেছেন, এগুলো পড়ে আছে, অনেক টাকা বিনিয়োগ করে আমরা এটা ফেলায় রাখছি, বিদেশি বিনিয়োগকারীরা আসবে, কিন্তু কেন আসতেছে না? এর ব্যর্থটা কোথায়? আকর্ষণ আমরা করতে পারছি না কেন বিনিয়োগকারীদের? এর অন্যতম কারণ হচ্ছে যে আপনার ট্যাক্স স্ট্রাকচার বাংলাদেশে আপনার ফেভারেবল না এটা বিনিয়োগকারীদের পক্ষে। কারণ ভিয়েতনাম যেভাবে আপনাকে সুবিধা দিচ্ছে, কম্বোডিয়া যেভাবে আপনাকে সুবিধা দিচ্ছে, চীন যেভাবে আপনাকে সুবিধা দিচ্ছে, সেই সুবিধাটা তো আপনি বাংলাদেশে দিতে পারছেন না। বাংলাদেশে আপনার সবকিছুর ভিতরেই কিন্তু আপনার ইনডাইরেক্ট ট্যাক্স, সবকিছুর ভিতরে আপনার ইনডাইরেক্ট ট্যাক্স। সুতরাং তারা যে কাঁচামাল আনবে, তারা যে আবার রি-এক্সপোর্ট করবে, এই যে আপনার বন্দর, যে কাস্টমস, এই যে এই বিষয়গুলো যেটা বললাম, এবং ট্যারিফ কমিশনের ভিতরে জাতীয় রাজস্ব বোর্ডের যে একটা ব্যাটেল চলে, ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস, এই তিনজনের ভিতরে যে একটা সংঘর্ষ চলে, এই সংঘর্ষের কারণে কিন্তু আপনার বিজনেসম্যানরা অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় ক্ষেপণ হয়। সুতরাং বন্দরের ড্যামারেজ চার্জ দেওয়া লাগে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আপনার ট্যাক্স পলিসিটাকে আপনার সিম্পলিফাই করা উচিত। এখনো পর্যন্ত আমরা খুব কঠোর নীতি অবলম্বন করে আমরা ট্যাক্স আদায় করতে চাই, রাজস্ব আদায় করতে চাই। এতে করে সম্ভব না, এবং এতে করে যে 100 অর্থনৈতিক জোন যে পড়ে আছে, সেই অর্থনৈতিক জোন কিন্তু এভাবে মরুভূমির মতনই পড়ে থাকবে। সামনের দিনে কিন্তু বিনিয়োগ আশা করতে পারবেন না। জি, অসংখ্য ধন্যবাদ অর্থনীতিবিদ ডক্টর মাজেদুল হক, আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবারও কোনো ইস্যুতে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন তখন আমরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং নানা দিক নিয়ে কথা বলছিলাম পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হকের সাথে। সময় হলো একটা বিরতি নিবার। 2টা 30 মিনিটে আবারও ফিরবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।